দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাইডেন প্রশাসন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 3 মামলায় মামুনুল হকের জামিন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব মোদির বিচার চেয়ে ইসিতে 20,000 নাগরিকের চিঠি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি এক নাটকীয় মোড় নিয়েছিল 28 অক্টোবর। সেদিন ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়, নির্বাচন কেমন হবে পরিষ্কার হয়ে যায়। তখন থেকে পশ্চিমা কূটনীতিকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণেও চোখে পড়ে লক্ষণীয় নীরবতা। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে বিস্তর আলোচনা হচ্ছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় একক বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন বিপুল বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। অর্থের হিসাবে 2022 সালে 3 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছে 11.2 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দুই দেশের মধ্যে এমন বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করা দেশগুলোর মধ্যে অন্যতম পশ্চিমা এই দেশটি। 2022 সালে দক্ষিণ এশিয়ার দেশটিতে 575 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে বাংলাদেশে বর্তমান বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় হিস্সা এই দেশের। বিনিয়োগের পাশাপাশি নানাভাবে উন্নয়ন সহায়তার মাধ্যমে ঢাকাকে এগিয়ে নিচ্ছে ওয়াশিংটন। এক্ষেত্রে একটি উদাহরণ হলো করোনার টিকা, যে টিকা শত শত কোটি টাকা খরচ করে ভারত চীনের কাছ থেকে কিনতে চেয়েও সময় মতো বা প্রয়োজন মতো পায়নি বাংলাদেশ। সেই টিকা বিনামূল্যে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। করোনা মহামারী থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে বেশ কয়েক কোটি মার্কিন করোনা টিকা। বিশ্বের অন্য কোনো দেশকে এত পরিমাণ টিকা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র যতটা দিয়েছে বাংলাদেশকে। মার্কিন উদ্বেগ, নিষেধাজ্ঞা। দুই দেশের মধ্যকার সম্পর্কের আরেকটি দিক হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতার পশ্চাৎপসরণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এক্ষেত্রে গত 3 বছরে দুটো বড় শাস্তিমূলক পদক্ষেপ দিয়েছে বাইডেন প্রশাসন। প্রথমটি র্যাবের ওপর নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদান করে যে কাউকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা অভাবনীয় ফল বয়ে এনেছে। 2021 সালে ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। দীর্ঘ সময়ের জন্য গুমের ঘটনা বলতে গেলে ঘটছে না, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ধরে নিয়ে গেলে কয়েকদিনের মধ্যে তার হদিস মিলছে। সেই নিষেধাজ্ঞা ঘোষিত হওয়ার পর বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আবার বড় বড় আকারে রাজপথে সক্রিয় হতে দেখা গেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম কমলেও সাম্প্রতিক সময়ে বিচার বিভাগকে বেশ সক্রিয় দেখা গেছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় কারাবন্দী করে রাখতে ও সাজা নিশ্চিত করত। এক্ষেত্রে অনেক সময় সাজানো ও গায়েবী মামলা ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছে ঢাকার সংবাদ মাধ্যম। ভিসা নিষেধাজ্ঞা পালে হওয়া পাচ্ছে না। আপাতত দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পদক্ষেপ মানে পরিচয় প্রকাশ না করে ভিসা নিষেধাজ্ঞা প্রদানের উদ্যোগ পালে হওয়া পেয়েছে বলে মনে হয়নি। যদিও গত মে মাসে ঘোষণা দেওয়ার পর সেপ্টেম্বরে সেটি প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু দেখা গেল 28 অক্টোবর পুলিশের বাধায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর সক্রিয় প্রায় সব নেতাকর্মী সহ দলটির 20,000-এরও বেশি নেতাকর্মী গ্রেপ্তার হলেন। সেদিন সহিংসের ঘটনায় একাধিক প্রাণহানি হয়েছে, কিন্তু কারা তা করেছে সেই তদন্তের আগে ঢালাওভাবে বিএনপির ছোট বড় নেতাকর্মীদের নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরনো মামলায় অভাবনীয় দ্রুত গতিতে সাজা হয়েছে। বিএনপির কয়েকজন নেতা কারাগারে মারা গেছেন।
জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলকে এভাবে আইনের আওতায় আনার মাধ্যমে বিচার বিভাগের রাজনৈতিক ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। কিন্তু মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, যার মধ্যে বিচার বিভাগও অন্তর্ভুক্ত হতে পারে বলে অতীতে বলা হয়েছিল, কোনো প্রয়োগও এক্ষেত্রে দেখা গেল না। এটা অস্বাভাবিক মনে হতে পারে এই জন্য যে জুলাই মাসে যখন ঢাকা বিএনপি রাজনৈতিক কর্মসূচি পুলিশের বাধায় পরিণত হয়, গয়েশ্বরচন্দ্র রায়কে বেধড় পেটানো হয়। সেই ঘটনার কিছুদিন পর মার্কিনীদের তরফ থেকে যাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের মধ্যে পুলিশও ছিল। এমনকি 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বিশ্বের কয়েকটি দেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের কোনো ঘটনা সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। মার্কিন এই নীরবতা অনেকে বিস্মিত হয়েছে। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সেটা সবার জানা। যা ঘটেছে সবার চোখের সামনেই ঘটেছে। এখন সেটাকে চৈনিক গণতন্ত্র বা স্বৈরাচার গণতন্ত্র যাই বলা হোক না কেন, বাস্তবতা হচ্ছে পুরো সংসদ কার্যত আওয়ামী লীগের দখলে চলে গেছে। এটা এক অভাবনীয় পরিস্থিতি যা পশ্চিমা যে গণতন্ত্রের কথা বলে আসছে তার পুরো উল্টো চিত্র। শেখ হাসিনা সরকারকে যে দলটি চ্যালেঞ্জ করতে পারত সেই বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ সক্রিয় সব নেতাকর্মী জেলে রেখে এই নির্বাচন করা হয়েছে। বিশ্বের কোনো দেশের কাছেই বিষয়টি অজানা নয়। বিএনপি চেয়েছিল প্রধানমন্ত্রী পদত্যাগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়নি ক্ষমতাসীনরা। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পথ তৈরির আগ্রহ দেখা যায়নি। ফলে দমনপীড়নের মুখে নির্বাচন বর্জনের ঘোষণা অসিংহ আন্দোলনে থাকা বিএনপি সহ নিবন্ধিত ও অনিবন্ধিত 63টি রাজনৈতিক দল। 7 জানুয়ারি নির্বাচনের পর এখন এটা পরিষ্কার যে বিএনপি বা বিরোধী জোটকে আর প্রতিপক্ষ মনে করছে না সরকার। তাদের প্রধান প্রতিপক্ষ মনে হচ্ছে বাইডেন প্রশাসন। টানার চতুর্থ মেয়াদে দায়িত্ব শুরু করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বক্তব্যে সেই ইঙ্গিত মিলছে বারবার। সর্বশেষ টুঙ্গিপাড়ায় তিনি বলেছেন, আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। রাজধানীর পল্টন ও মতিঝিল থানার 3 মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক বুধবার শুনানি শেষে জামিনের আদেশ দেন বলে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল জানান। তিনি বলেন, 2013 সালে মতিঝিল থানার 1 মামলায় এবং 2021 সালে পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে মোট 41টি মামলা রয়েছে। সব মামলায় জামিন না পাওয়ায় এখন তিনি কারামুক্ত হতে পারছেন না। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে বিরোধিতা করে কওমি মাদ্রাসা কেন্দ্রিক দলগুলো সহিংসতা ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক। সে সময় ঢাকায় বাইতুল মোকাররম, চট্টগ্রামে হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এসব ঘটনায় প্রাণ হারান অন্তত 17 জন। হেফাজতের যুগ্ম মহাসচিব থাকলেও সংগঠনে মামুনুলের প্রভাব ছিল ব্যাপক। সংগঠনের নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল স্পষ্ট। একের পর এক ঘটনা শেষে ওই বছর 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে তিনি এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করার পরও অনুসারীরা হামলা করে মামুনুলকে ছিনিয়ে নেন। পরে সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যাপক ভাঙচুর চালায় হেফাজত। ভারতের রাজস্থানে এক নির্বাচনী ভাষণে রোববার 23 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিম বিরোধী বক্তব্য দিয়েছেন বলে বিরোধী দলগুলো অভিযোগ করেছে। মোদির বিচার চেয়ে নির্বাচন কমিশনে প্রায় 20,000 ভারতীয় নাগরিকের চিঠি জমা পড়েছে। চিঠিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণার নিষেধাজ্ঞা দেওয়াকেও দাবি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা বলছে, নির্বাচনী জনসভায় মোদি যা বলছে তা ভয়ঙ্কর। কমিশন ব্যবস্থা না নিলে নির্বাচনী সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে।
ভারতের নির্বাচনে এবার ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে প্রচারণা চালাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আক্রমণ করছে প্রধান বিরোধী দল কংগ্রেসকেও। সম্প্রতি রাজস্থান ও উত্তরপ্রদেশে পরপর দুটি নির্বাচনী জনসভায় কংগ্রেসকে লক্ষ্য করে নরেন্দ্র মোদী বলেন, ক্ষমতায় এলে তারা সাধারণ মানুষের মধ্যে ধন সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি-বাটোয়ারা করে দেবে। এই কথা তারা তাদের দলের নির্বাচনী ইশতেহারেও জানিয়ে দিয়েছে। তিনি বলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার সরকারের নীতি নির্ধারকরা এই ধরনের অভিপ্রায়ের কথা বলেছিলেন। এই কংগ্রেসকে জনগণ ভোট দেবে কিনা? তারা কি চান তাদের কষ্টার্জিত সম্পত্তি যারা শুধু কারি কারি বাচ্চার জন্ম দেয় তাদের মধ্যে বাটোয়ারা হোক, তাদের সম্পদের মালিক হোক অনুপ্রবেশকারীরা? মুসলমানদের বিদ্রুপ করে প্রশ্ন ছড়েন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর দেশটির সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এসব উস্কানিমূলক বক্তব্য ঠেকাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সাধারণ মানুষ। তবে 2 দিন পেরিয়ে গেলেও ভারতের নির্বাচন কমিশন নিরুত্তর। কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, মন্তব্য পর্যন্ত করেনি তারা। আর এই অবস্থার মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার।